রামিসা ধর্ষণ হত্যার 5 দিনের চার্জশিট, অভিযুক্ত সোহেল স্বপ্ন দম্পতি। 1 জুন ট্রাইব্যুনালে হবে অভিযোগ গঠনের শুনানি। 7 দিনে বিচার কাজ শেষ করার আশা। সাগরে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান, স্বার্থ রক্ষা করেই হবে চুক্তি। জ্বালানি স্বনির্ভরতা অর্জনে সৌরশক্তিতে গুরুত্ব প্রধানমন্ত্রী। জুলাই অভ্যুত্থানের ভুয়া মামলা শনাক্তে সর্বোচ্চ গুরুত্ব, অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তাকে দুষছেন অধিকার কর্মীরা। জুলাইয়ের চেতনা ভুলুণ্ঠিত হওয়ার শঙ্কা। দক্ষিণাঞ্চলের সড়কপথে দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে থ্রি হুইলারের অবাধ চলাচল। চালকদের দুশ্চিন্তা, রাস্তার পাশের কোরবানির হাট, কঠোর অবস্থানের প্রশাসন। এবং বিদ্রোহী কবি কাজী নজরুলের 27তম জন্মজয়ন্তী আজ। সংকট জর্জরিত সমাজে আজও প্রাসঙ্গিক কবির সৃষ্টিকর্ম। সম্প্রতির বন্ধন অটুট রাখতে পথ দেখায় দুঃখনিয়ার জীবনাদর্শ। ভোরের সময় সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। পল্লবীর শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার 5 দিনের মাথায় দেয়া হলো অভিযোগপত্র। সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যা এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে 1 জুন হবে অভিযোগ গঠনের শুনানি। মামলায় সাক্ষী করা হয়েছে 15 জনকে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন 7 দিনের মধ্যেই শেষ করা হবে রামিসা ধর্ষণ হত্যা মামলার বিচার কাজ। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা নাড়িয়ে দেয় পুরো দেশকে। দ্রুত বিচারের দাবিতে ফুঁসে ওঠেন সর্বস্তরের মানুষ। ধর্ষণ হত্যার 5 দিনের মাথায় রোববার আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। ধর্ষণের পর অপরাধ লুকাতে হত্যার রোমহর্ষক বর্ণনা উঠে আসে অভিযোগপত্রে। সোহেল রানাকে হত্যা, ধর্ষণ এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অপরাধের সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়। আসামি মোহাম্মদ সোহেল রানা এবং স্বপ্না আক্তার দুজনকেই আসামি করে এই চার্জশিট দাখিল করা হয়। অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকার সিএমএম আদালত। পরে তা দ্রুত বিচারের জন্য ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। 1 জুন অভিযোগ গঠন শুনানির মাধ্যমে শুরু হবে মামলার বিচারিক প্রক্রিয়া। তাই বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল করেছে আইন মন্ত্রণালয়। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এই অভিযোগপত্র এবং চার্জশিট আমলে গ্রহণ করেন। আগামী 1/6/26 তারিখে মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন। সচিবালয়ে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান 7 দিনে শেষ করা হবে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। 19 মে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধারের পর প্রতিবেশী সোহেল স্বপ্না দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন তারা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় 29 কার্যদিবসে ঘোষণা করেছেন আদালত। রোববার অভিযুক্ত যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে বিচারক। এদিকে বান্দরবানে শিশু ধর্ষণে অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তি করে দৃষ্টান্ত স্থাপন করলেন আদালত। 29 কার্যদিবসেই দিলেন রায়। রোববার মেহেরপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম শিশু ধর্ষণ মামলার রায় ঘোষণা করেন। এতে অভিযুক্ত শাকিলকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। ঘটনা 2025 সালের। বাবার জন্য মাঠে খাবার নিয়ে যাচ্ছিলেন শিশু সন্তান। একা পেয়ে ধর্ষণ করে অভিযুক্ত শাকিল। ওই দিনই গাংনী থানায় ধর্ষণ মামলা করেন শিশুটির পিতা। আসামি শাকিল হোসেনকে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ড রায় ঘোষণা দিয়েছে। সেই সাথে 3 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 বছর জেল। এই রায় ঘোষণার মধ্যে দিয়ে এদেশে শিশুর প্রতি যে সহিংসতা সেটা রোধ এবং শিশুর সুরক্ষায় এই রায় অনেক ভূমিকা রাখবে। এদিকে বান্দরবানের থানচিতে শিশু ধর্ষণের দায়ে অভিযুক্তকে পুলিশে দিল বিক্ষুব্ধ জনতা। শনিবার সন্ধ্যায় ত্রিপুরা সম্প্রদায়ের শিশুটিকে ধর্ষণ করে বিজয় বড়ুয়া। পরিবারকে জানালে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বিচারের দাবিতে থানচি থানা ঘেরাও করে বিক্ষোভ করে এলাকাবাসী। তানজিনা তাসনিম, সময় সংবাদ।
জ্বালানি স্বনির্ভরতা অর্জনে সৌরশক্তিতে গুরুত্ব দিচ্ছে সরকার। জাতীয় সংসদের ছাদে সোলার প্যানেল স্থাপনের কাজ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে দেশ। চিফ হুইপ জানান, ধীরে ধীরে জেলা উপজেলা পর্যায়ের সব সরকারি ভবনে সোলার প্যানেল বসানো হবে। বিদ্যুতের চাহিদা বাড়ছে ক্রমাগত। গ্রীষ্মকালে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তৈরি হয় হিমশিম অবস্থা। লোডশেডিং নিয়ে আলোচনা হয়েছে সংসদের প্রথম অধিবেশনেও। রোববার সংসদে সোলার প্যানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি বলেন, গণতন্ত্রের প্রতীক সংসদে এ কার্যক্রম প্রমাণ করে নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডে প্রতিফলিত হয়। জলবায়ুর কষাঘাতে জর্জরিত বাংলাদেশ, তাই পরিবেশ বান্ধব জ্বালানির বিকল্প নেই বলেও জানান তিনি। বাংলাদেশ আর জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করতে চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে, বিদ্যুতের চাহিদা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একই সঙ্গে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ। সে কারণেই টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। পরে সংসদের নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে চিফ হুইপ জানান, বিদ্যুতে স্বাবলম্বী হতে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে সরকার। সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমরা সোলার প্যানেল সরকারি তরফ থেকে করানো হবে। ব্যক্তি পর্যায়ে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, সেই হিসেবে যদি তারা করতে চান, সরকার যাতে যতখানি সহযোগিতা করা দরকার যে পদ্ধতিতে সেটা করবে। আগামী অধিবেশনে বাজেটের পাশাপাশি বিদ্যুতের সমস্যা সমাধানেও আলোচনা হবে বলেও জানান সরকারি দলের চিফ হুইপ। আমরা গতকালকে ছাদে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সিদ্ধান্ত হয়েছে এরকম করে। সাগরে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে পেট্রোবাংলা। 26টি ব্লকে অনুসন্ধানে রফতানি সহ নানা সুযোগ সুবিধা রাখা হয়েছে। মন্ত্রী জানান, দেশের স্বার্থ রক্ষা করে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সই করা হবে। দেশের স্বার্থ মেটানোর পরই রফতানির সিদ্ধান্ত নেওয়া হবে। 16 বছর আগে প্রতিবেশী দেশের সঙ্গে সমুদ্রের সীমানা নির্ধারণ হলেও এতদিনেও সেখানে অনুসন্ধানের মাধ্যমে খনিজ সম্পদ আহরণ করতে পারেনি বাংলাদেশ। এর মধ্যে বছরের পর বছর ধরে দেশে গ্যাস সংকটের সঙ্গে বেড়েছে আমদানি নির্ভরতা। এ অবস্থায় সমুদ্রের অগভীর এলাকায় 1 থেকে 11 ও 15 নম্বর ব্লক এবং গভীর সমুদ্রের 8 থেকে 22 নম্বর পর্যন্ত মোট 26টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের জন্য বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিনিয়োগ আকর্ষণে বিদেশি কোম্পানির জন্য শর্ত শিথিল ও বেশ কিছু সুযোগ সুবিধা থাকছে। বিশেষ করে সমুদ্রে তেল বা গ্যাস পেলে সেটি পেট্রোবাংলা নিতে না চাইলে বিদেশে রপ্তানি বা দেশেই অন্য পক্ষের কাছে বিক্রির সুযোগ থাকবে। সেক্ষেত্রে গ্যাস বা তেলের দাম নির্ধারণ হবে আন্তর্জাতিক বাজারে তেলের দামের সঙ্গে সমন্বয় করে। তবে দেশের স্বার্থ রক্ষা করেই সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রম চালানোর কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। দীর্ঘদিন ধরে পড়ে থাকা আমাদের সমুদ্র বক্ষের যে গ্যাস ব্লক, সেটা এক্সপ্লোর করবার জন্য আমরা অফশোর বিডিং রাউন্ড 2026 আমরা আজকে 6টি জাতীয় দৈনিকের মাধ্যমে আমরা এটা অফিসিয়ালি আমরা ডিক্লেয়ার করেছি। অতীতে যে ত্রুটি বিচ্যুতিগুলো ছিল আমাদের এই টেন্ডার ডকুমেন্টে, সেগুলো সংশোধন করে আমরা কাজ করবার চেষ্টা করছি। যা কিছু হবে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করেই আমরা করব। দেশের আইন মেনেই তেল গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সইয়ের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। রপ্তানির সুযোগ রাখা হলেও দেশের চাহিদা মেটানোর পরেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। সমুদ্র বিজয় হয়েছে, তাই নিয়ে অনেক লাভালাভি হয়েছে, সমুদ্রের নিচে কি আছে সেটাও নিয়ে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু সেখান থেকে যে আহরণ করতে হবে সেটা বোধহয় ভুলে গেছিল। দেশের আইন কানুন মেনে বিডিংয়ে যারা পাবে তাদেরকে হস্তান্তর করতে পারবো। আন্তর্জাতিকভাবে উত্তোলনের যেসব কন্ট্রাক্ট আছে সেগুলোকে বিশ্লেষণ করেই আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করে আমরা এই কন্ট্রাক্টগুলো করব। সব প্রক্রিয়া শেষ করে 2027 সালের শেষ দিকে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান শুরু করা সম্ভব হবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। পুরো বরিশাল বিভাগের কোনো সরকারি হাসপাতালেই নেই এনআইসিইউ। পথেই ঝরে যাচ্ছে বহু শিশুর প্রাণ। ভর্তি রোগীর একমাত্র ভরসা প্লাস্টিকের হেডবক্স।
বান্দরবানের ঘুমধুম সীমান্তে ফের স্থলবাহিনী বিস্ফোরণে প্রাণ গেল 3 বাংলাদেশে। রোববার কাঠ সংগ্রহের জন্য সীমান্ত অতিক্রম করতেই তারা মাইনের কবলে পড়েন। তবে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি। বান্দরবনের বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকা, পাহাড়, জঙ্গল আর দুর্গম পথেই এখানকার মানুষের জীবন জীবিকার তাগিদে প্রতিদিনই সীমান্ত ঘেঁষা পাহাড়ে যান স্থানীয়রা। নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমার অংশে সৈন্য লাইনে পুঁতে রাখা আছে অসংখ্য স্থলমাইন, যা কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ। সীমান্ত পিলার 41 ও 42-এর মধ্যবর্তী এলাকায় রোববার দুপুরে কাঠ সংগ্রহ করতে যান 3 বাংলাদেশি। এক পর্যায়ে সৈন্য লাইন অতিক্রম করলে স্থলমাইন বিস্ফোরণে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্ডার পিলার 42 বরাবর ঘটনাটি সংঘটিত হয়েছে। সম্ভবত তারা সকলেই কাঠ সংগ্রহ করার নিমিত্তে সীমান্তের কাছাকাছি গিয়েছিল এবং শূন্য লাইন অতিক্রম করেছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সীমান্তবর্তী এলাকা এখনও ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে বিজিবি। তাই সাধারণ মানুষকে শূন্য লাইনে যাতায়াত না করার আহ্বানও জানিয়েছে প্রশাসন। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, আতঙ্কের কিছু নেই। সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সীমান্তের শূন্য লাইন বরাবর যাবেন না এবং কাঁটাতারের বেড়ার নিকটে যাবেন না। গত 1.5 বছরে নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে প্রায় 20 জনের মতো পা হারিয়েছেন, প্রাণ গেছে 3 জনের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, বান্দরবন। দিনকে দিন ভয়ঙ্কর হয়ে উঠছে হাম। 24 ঘন্টায় নিভে গেছে আরও 16 শিশুর প্রাণ। হাসপাতালে ভর্তি 1434 জন। জেলা পর্যায়ে শনাক্তে দেরি হওয়ায় বাড়ছে জটিলতা। ঢাকায় আসার আগেই সংকটাপন্ন অবস্থায় চলে যাচ্ছে রোগীরা। কমছেই না হাম সংক্রমণ। রাজধানীর শিশু হাসপাতাল ও মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে হাম আক্রান্ত রোগী। জেলা পর্যায়ে হাম শনাক্তে দেরি হওয়ায় ঢাকায় আসার আগেই শিশুদের অবস্থার অবনতি হচ্ছে বলে জানান অভিভাবকরা। ফার্স্টে যেটা নিয়েছিলাম সেটা বলতে পারে নাই, ধরতে পারে নাই, এটা একটা হয়রানি ছিল, লক্ষণ তারা ধরতে পারে নাই। বরিশাল মেডিকেলে নিয়ে উঠেছে, আমাদের ওখানে চিকিৎসা তেমন একটা আর কি দেয়নি। পরে ওখান থেকে আমাদের রেফার করলো ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলে এসে উঠলাম, ওখান থেকে পাঠাইছে শিশু হাসপাতালে শ্যামলী, সেখানেও আমাদের আর কি রিসিভ করেনি। তারপর ওখান থেকে আবার পাঠাইছে এইখানে। তো বাসটা আমার আর কি রাস্তায় আর কি নরম হয়ে গেছে। টাকা নিয়ে আসার সময় আর অবস্থা খারাপ, শুধু হামরক ছিল আর জ্বর ছিল, অনেক জ্বর যাইতেছে না, পরে আমরা এখানে ভর্তি করাচ্ছি। ডিএনসিসি হাসপাতালের চিকিৎসক জানান রাজধানীতে সংক্রমণের হার কমছে। টিকা নেওয়ার পরও যেসব শিশু আক্রান্ত হচ্ছে তাদের জটিলতাও কম বলে জানানো হয়। হামের সঙ্গে তীব্র জ্বর ও শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত আক্রান্ত শিশুদের হাসপাতালে আনানোর পরামর্শ দেন চিকিৎসকরা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। স্কুল ফিডিংয়ে খাদ্যের মানের সঙ্গে আপোষের সুযোগ নেই। গাফিলতি বা অনিয়ম হলে সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সঠিকভাবে দায়িত্ব পালন না করলে প্রকল্প সংশ্লিষ্টদের কার্যক্রম থেকে বাদ দেয়া হবে বলেও সতর্ক করেন তিনি। স্কুলে মিড ডে মিল প্রকল্পের আওতায় পচাবাসী খাবার সরবরাহ নিয়ে সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর টনক নড়ে কর্তৃপক্ষের। রোববার রাজধানীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে স্কুল ফিডিং কর্মসূচির সরবরাহকারী প্রতিষ্ঠান, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী বলেন, স্কুল ফিডিংয়ে খাদ্যের মানের সঙ্গে আপোষের সুযোগ নেই। কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম সহ্য করা হবে না। শিশুদের পুষ্টি ও ভবিষ্যৎ সুরক্ষার প্রশ্নে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে সরকার। আমরা এখন আলাদাভাবে প্রচেষ্টা শুরু করব। তাদেরকে যেমন আমরা আজকে ইনস্ট্রাকশন ম্যানুয়াল দিয়ে দিচ্ছি, আপনাদের যেমন দিচ্ছি, সাপ্লায়ারদের যেমন দিচ্ছি যে আপনাদের ম্যাপিং করতে হবে, টেকনিশিয়ান দিতে হবে, আপনারা এইভাবে ব্যাচ ইন্সপেকশন করবেন, আপনাদের যেমন দিয়ে দিচ্ছি তেমন আমাদের ডিপিআইওদের দিয়ে দিচ্ছি। সঠিকভাবে দায়িত্ব পালন না করলে প্রকল্প সংশ্লিষ্টদের কার্যক্রম থেকে বাদ দেওয়ার হুঁশিয়ারি দেন ববি হাজ্জাজ। ব্যবসা বান্ধব সরকার মানে কি, যেন আপনারা ব্যবসা স্বতঃস্ফূর্তভাবে ভালোভাবে করতে পারেন। তাই বলে আবার এত ব্যবসা বান্ধব না যে সার্ভিস দিবেন না, পয়সা নিয়ে চলে যাবেন, এইটাও হবে না। আমাদের গোল কিন্তু আপনার ব্যবসা বাড়ানো না, অন্য কোনো কিচ্ছু না।
আমাদের একটা মাত্র গোল বাচ্চারা ঠিকভাবে খাবার পায়। প্রায় ৫,৫৫০ কোটি টাকা ব্যয়ে ১৫১টি উপজেলায় বিদ্যালয় ভিত্তিক খাদ্য কর্মসূচি আরও স্বচ্ছ ও গতিশীল করতে বেশ কিছু নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রায় ৪০টি গুলি করার কথা, অথচ তদন্তে মেলেনি একটি গুলির প্রমাণ। এমনকি জীবিত ব্যক্তিকেও দেখানো হয় মৃত। জুলাই অভ্যুত্থানের পর দায়ের করা এমন ভুয়া মামলার সংখ্যা নেহাতই কম নয়। এসব মামলা শনাক্তে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তাকেও দুষছেন অনেকেই। মানবাধিকার কর্মীদের মতে এসব ঘটনা জুলাইয়ের চেতনা ভুলুণ্ঠিত হওয়ার কারণ হতে পারে। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। সরকারের ৩৬ দিনের গণ আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন ৫ই আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয় হাজারের বেশি মানুষ, স্থায়ী পঙ্গু হয় আরও ২০,০০০-এর বেশি জনতা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর শুরু হয় জুলাই গণহত্যার বিচারের প্রক্রিয়া, কিন্তু সেই সাথে দেশের বিভিন্ন প্রান্তে হতে থাকে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ব্যক্তি পর্যায়ের মামলা। যেসব মামলা নিয়ে এরই মাঝে প্রশ্ন উঠেছে ব্যাপকভাবে। ৪ আগস্ট যাত্রাবাড়িতে আন্দোলনে আহত হন রিমন। এমন অভিযোগে অভ্যুত্থানের পর মামলা করেন তার বাবা। অভিযোগ ছিল ৪০টি গুলি করা হয় তার ছেলে রিমনকে, কিন্তু তদন্তে মেলেনি একটি গুলিরও প্রমাণ। ধানমন্ডি এলাকায় জুলাই আন্দোলনের আরেক মামলায় অস্তিত্বই পাওয়া যায়নি আহত ব্যক্তির। যাত্রাবাড়িতে এক মামলায় জীবিত ব্যক্তিকে দেখানো হয়েছে মৃত। এসব তথ্য উঠে এসেছে আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে। যারা মামলার বাদী তারা আদালতে এসেছেন, আদালতে এসে হলফনামা দিয়েছেন যে তাকে আমি আসামি করি নাই, তাহলে আসামিরা কে করেছেন এটারও আমরা কোনো হদিস পাচ্ছি না। বাদী জানে না যে আসামি দিয়েছেন, যে আসামিকে পর্যন্ত চিনে না। ব্যক্তিগত শত্রুতার জায়গা থেকে অনেককে এই মামলাগুলোতে জড়ানো হয়েছে এবং একই বিষয় নিয়ে একাধিক টানা যে মামলা ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো বর্তমানে যে চার্জশিটে ফুটে উঠছে। শুধুমাত্র পিবিআইয়ের তদন্তেই ১৬৫টি মামলার মধ্যে ভুয়া শনাক্ত হয়েছে ৩১টি। বাকি ১৩৪টি মামলার ৯,৬৯১ আসামির মধ্যে অভিযোগের প্রমাণ মিলেছে ৩,৭৭০ জনের বিরুদ্ধে। তবে প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করা হয়নি বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর। বলেন, ন্যায় বিচারের স্বার্থে বর্তমান সরকার ভুয়া মামলা শনাক্তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। থানার যে কর্মকর্তা থেকে বলে দেওয়া হয়েছে যে না দেখে না বুঝে বা তার বিরুদ্ধে অভিযোগ নিষ্পষ্টতা না থাকলে তাকে গ্রেপ্তার করা যাবে না। এগুলি ফলো করে যাদেরকে সম্পৃক্ত পাওয়া গেছে তাদেরকেই মামলাতে অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তায় কার্যকর পদক্ষেপ নিতে পারেনি প্রশাসন ও বিচার বিভাগ। নিরীহ মানুষকে ঢালাইভাবে গ্রেপ্তার করা এবং মামলা করলেই একটা বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করা, এই দুইটার কারণেই আসলে মামলা বৃদ্ধি পাইছে। আবার এইটাকে বেশ অনেকে ভালো একটা বিজনেসও করে নিছে। কোনো পুলিশের পক্ষে জুলাইয়ের মামলায় কাউকে অব্যাহতি দেওয়া এটি খুব কঠিন হয়ে যায় তার জন্য, কারণ এখানে মব একটা বিষয় আছে, থানায় আক্রমণ করে, কোর্টে আক্রমণ করে। দেশের মানবাধিকার সংগঠনগুলো বলছে, আইনের শাসন ও গণতন্ত্রের প্রত্যাশায় যে জুলাই গণঅভ্যুত্থান, সেই চেতনায় প্রশ্নবিদ্ধ হয় এসব ভুয়া মামলার মধ্য দিয়ে। নাগরিকের সুরক্ষার জন্য যে বিচার ব্যবস্থা, জুলাইয়ের মামলা ঘিরে সেই বিচারাঙ্গনেই উঠেছে প্রশ্ন। তবে এও সত্য যে জুলাইয়ের রক্তের বিচার হবে এই আদালতেই। পাশাপাশি বিচারের অপেক্ষায় আছেন আসামির তালিকায় থাকা নির্দোষীরাও। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহার টানা ৭ দিনের ছুটিতে সড়ক পথেই দক্ষিণাঞ্চলে ফিরবেন কয়েক লাখ মানুষ। তবে ঘরমুখী মানুষের নিরাপত্তার শঙ্কায় ফেলছে 3 হুইলারের অবাধ চলাচল। সেই সঙ্গে বাস চালকরা বলছেন, মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বাড়াতে পারে দুর্ঘটনার ঝুঁকি। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়কের পাশে গরুর হাট না বসানো সহ নানা উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন। বরিশাল থেকে অপূর্ব রিপোর্ট, ছবি তুলেছেন সুমন হাসান। সড়কে ছুটে চলা দ্রুতগতির দূরপাল্লার বাসের সামনে হুট করে চলে আসে ব্যাটারি চালিত ভ্যান। এর সঙ্গে যুক্ত হয়েছে বেখেয়ালি রাস্তা পারাপার। ঢাকা বরিশাল মহাসড়কে এসব ঘটনা নিত্যদিনের। নদীখালের জনপদ খ্যাত বরিশাল অঞ্চলে নৌরুটের পাশাপাশি এবারও ঈদযাত্রায় সড়ক পথে ঢল নামবে লাখো মানুষের। অপ্রশস্ত মহাসড়ক আর 3 হুইলারের অবাধ চলাচলে বাড়ছে দুর্ঘটনা। পাশাপাশি সড়কের পাশে গড়ে ওঠা অস্থায়ী গরুর হাট বাড়াচ্ছে উদ্বেগ। মহাসড়কের পাশে কোরবানি হাট বসে, তো যে তার জন্য গাড়ি চালানোর সমস্যা হয়। দুর্ঘটনা ঘটেছে, আমাদের গাড়ি বেশি, রাস্তা চিপা। রাস্তা আগের রাস্তায় 25 বছরে
এর মধ্যে বাড়ছে কি অটো রিক্সা ভ্যান নসিমন করিমন বাজারঘাট তারপরে দোকানপাট বসাইয়া রাস্তা চাপা বানাইতে হয় গ্যাদারিং রাস্তার ভিতরে। হাইওয়ে পুলিশের তথ্যমতে ভুরঘাটা থেকে পটুয়াখালী সদর পর্যন্ত মহাসড়কটির 100 কিলোমিটারে গত 24 মাসে নিহত হয়েছেন 100 জন। পঙ্গুত্ব বরণ কিংবা গুরুতর আহতের সংখ্যা হাজারেরও বেশি। তাই দুর্ঘটনা রোধে টেকসই ও সমন্বিত উদ্যোগের প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। অটো পোল্ডি খাইয়া তারপরে মানে আমার এই রানের উপরে পড়ে রানটা ভেঙে যায়। দুইটা আলু আমার নিচে পড়ে গেছে, পড়ার সাথে সাথে একটা আঙ্গুল ভেঙে গেছে। প্রথম হচ্ছে রাস্তা, দ্বিতীয় হচ্ছে ট্রাফিক ব্যবস্থা ঠিক করা, তৃতীয় হচ্ছে চালকদের, যখন অদক্ষ চালক আছে অদক্ষ চালকদেরকে দক্ষ মানে চালক নিয়োগ দেওয়া। মহাসড়কের দুই পাশ বর্ধিতকরণের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়কের পাশে পশুর হাট বসানোর সুযোগ নেই বলে জানান বিভাগীয় কমিশনার। ভুরঘাটা থেকে শুরু করে বাড়তি পার হয়ে গোল নদী পর্যন্ত একটা সড়ক ভালো প্রশস্ত, প্রায় 10.3 ওভার হয়ে গেছে, 34 ফুটের ওভার হয়ে গেছে। এটা তারও 1 বছর আগে হয়ে গেছে। তারপরে এখন আমরা বাড়তি থেকে কাশেমাবাদ হয়ে গোল নদী হয়ে কাশেমাবাদ পর্যন্ত আমরা এখন করতেছি। আমরা সড়ক বা মহাসড়কের পাশে আমরা কোনো ধরনের গরুর হাট বসাইনি। যে কয়টা বসেছিল আমরা সেগুলো বাতিল করে দিয়েছি। র্যাব এবং বিজিবি, কোস্টগার্ড সকলকে এবং বিএডব্লিউটি সকলকে নিয়ে আমরা কয়েকদিন আগে একটা মিটিং করেছি। কার কী দায়িত্ব আমরা সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বলে দিয়েছি। ঈদুল আজহার টানা 7 দিনের ছুটিতে কেবল সড়ক পথেই ফিরবেন দক্ষিণের কয়েক লাখ মানুষ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়েছে পানির পাম্প। এতে গত 11 মে থেকে পুরোপুরি বন্ধ রয়েছে বিশুদ্ধ পানি সরবরাহ। বাধ্য হয়ে পুকুরের নোংরা পানি ব্যবহার করায় রোগী ও স্বজনরা ভোগান্তিতে পোহাচ্ছেন। বাড়ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিও। কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানে বিকল্প উপায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে। পলাশরার পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। 50 সজ্জার ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 55 বছরের পুরনো পাম্প থেকে পানি তোলা হতো, কিন্তু পানির স্তর নিচে নেমে যাওয়া ও যান্ত্রিক ত্রুটির কারণে বারবার বিকল হওয়ায় এখন অচল হয়ে পড়ে আছে পাম্পটি। এতে গত 11 মে থেকে পুরোপুরি বন্ধ রয়েছে বিশুদ্ধ পানি সরবরাহ। বর্তমানে হাসপাতাল চত্বরে থাকা একটি নোংরা পুকুর থেকে পানি সরবরাহ করা হলেও সেই পানি ব্যবহার নিয়ে দেখা দিয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। ভর্তি রোগী ও তাদের স্বজনদের দূরদূরান্ত থেকে টিউবওয়েলের পানি এনে ব্যবহার করতে হচ্ছে। এতে তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। পুকুরের পানি ওইটা পোকা, পানিতে থেকে দুর্গন্ধ আসে। টিউবওয়েল দিয়ে দুধ দিয়ে আনা লাগে, আমি তো নিজে পানি নিয়ে আমার ছেলে আইয়া পানি আনি দিয়ে যায়। ভিতরে পানি না থাকলে তো রোগীরা খাইব কি, ভিতরে তো নিচে যাই আনতে হয় পানি কষ্ট করে। দুর্ভোগের কথা স্বীকার করে জেলা স্বাস্থ্য বিভাগ বলছে জরুরি ভিত্তিতে সমস্যা সমাধানে একটি গভীর নলকূপ স্থাপন করে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে। অন্তত হসপিটাল ভবনে সাপ্লাই দেওয়ার জন্য একটি বিকল্প ব্যবস্থা করার জন্য হয়তো 2 দিনের মধ্যে আমরা করতে পারবো এবং খুব তাড়াতাড়ি এই আমরা নিরসন করতে পারবো, পাম্পটি আমরা প্রতিস্থাপন করতে পারবো। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 50 সজ্জার হলেও প্রতিদিন বহির্বিভাগে 4 শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। এছাড়া শতাধিক রোগী নিয়মিত ভর্তি থাকছেন। সময় সংবাদ, ঝালকাঠি। ভোরের সময় আরও থাকছে মাইক্রোপ্লাস্টিক দূষণ আর পরিবেশের ভারসাম্যহীনতায় মারা যাচ্ছে সামুদ্রিক প্রাণী। গবেষণা না থাকায় মৃত্যুর কারণ অজানা, হুমকির মুখে বৈচিত্র্য। বিদ্রোহ, প্রেম, সাম্য আর মানবতার এক অনন্য নাম কাজী নজরুল ইসলাম। যে কবি কলম দিয়ে অন্যায়ের বিরুদ্ধে আগুন ঝরিয়েছেন, তিনিই আবার গেয়েছেন ভালোবাসা আর সম্প্রীতির গান। বাংলাদেশের মাটি মানুষের হৃদস্পন্দন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ 127তম জন্মজয়ন্তী। শতাব্দীর অনেক বছর পেরিয়েও বৈষম্য আর বিভেদের এই পৃথিবীতে বারবার ফিরে আসে তার উচ্চারণ, মানুষের চেয়ে বড় কিছু নেই। প্রিন্স আরফিনের ক্যামেরায় রিমু সিদ্দিকের রিপোর্ট। কখনো বিদ্রোহের আগুন, কখনো ভালোবাসার কোমলতা। এক মানুষ অথচ যেন হাজার অনুভূতির নাম কাজী নজরুল ইসলাম। যে কলম অন্যায়ের বিরুদ্ধে বজ্র হয়ে উঠেছিল, সেই কলমই আবার লিখেছিল প্রেম, সাম্য আর মানবতার গান। নজরুল শুধু একজন কবি ছিলেন না, ছিলেন সময়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া এক সাহসী কণ্ঠ। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে তিনি ছিলেন আপোষহীন।
নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। মানুষের চেয়ে বড় কিছু নেই, তার লেখার এই দর্শন আজও সমান প্রাসঙ্গিক। সন্তানদের নাম রেখেছিলেন কৃষ্ণ মোহাম্মদ, অরিন্দম খালেদ। তার লেখায় যেমন ছিল কোরআনের বাণী, তেমনি উঠে এসেছে শ্যামা, কালী কিংবা কৃষ্ণ ভক্তির গানও। নজরুলের গান, কবিতা আর প্রবন্ধে উঠে এসেছে বঞ্চিত মানুষের কথা, নারীর অধিকার, শ্রমজীবী মানুষের কষ্ট, শোষণের বিরুদ্ধে প্রতিবাদ। মনুষ্যত্ববোধ, মানুষকে ভালোবাসবার যে কথা, সেগুলোকে যদি আমরা সত্যিকার অর্থে ধারণ করি, তাহলে আমাদের অনেক সমস্যাই থাকে না। আমার মনে ইচ্ছে বা বাসনা যে ওনার মতো অসাম্প্রদায়িক এবং ওনার মতো এরকম সৎ সাহস নিয়ে যাতে আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারি। শেষ দিন পর্যন্ত বলে গেছেন যে মানুষের চেয়ে মহান কিছু তার কাছে নেই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। মানুষে মানুষে বিভেদের দেয়াল ভাঙার স্বপ্ন দেখেছিলেন বলেই মৃত্যুর পরও চেয়েছিলেন মানুষের কাছেই থাকতে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশেই সমাহিত করা হয় কবিকে, যেখানে প্রতিদিন ধর্ম বর্ণ ভুলে মানুষ এসে দাঁড়ায় তার কবরে, শ্রদ্ধায়, ভালোবাসায়। এত অল্প সময়ের মধ্যে এতগুলো জায়গায় কি করে বিচরণ করেন, এটা একটা আসলে রহস্যই আমার কাছে মনে হয়। আমাদের এখন লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়, এবং সেটার জন্য আমরা খুব রিসেন্টলি নজরুল সাহিত্য থেকে ইংরেজিতে অনুবাদ করেছি। যত বেশি বিদেশি ভাষায় ট্রান্সলেট হবে, তত বেশি নজরুল বিশ্বের হয়ে উঠবে। সেটার জন্য নজরুল ইনস্টিটিউট এখন কাজ করছে। ভালোবাসো মোর গান। মাত্র 43 বছরের সাহিত্য জীবনে কবিতা, গান, উপন্যাস, নাটক, প্রবন্ধ মিলিয়ে 2000-এরও বেশি গান আর অসংখ্য সাহিত্যকর্ম উপহার দিয়েছেন বাংলা ভাষাকে। বিদ্রোহী, অগ্নিবীণা, সাম্যবাদী, দোলনচাপা, তার প্রতিটি সৃষ্টি যেন সময়কে ছাপিয়ে যাওয়া এক একটি উচ্চারণ। নজরুল শুধু সাহিত্যিক ছিলেন না, ছিলেন সম্প্রীতির এক জীবন্ত প্রতীক। তাই শুধু স্মৃতিতে নয়, প্রয়োজন নজরুল চর্চার মাধ্যমে তার আদর্শকে ধারণ করা। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের সবচেয়ে আবেগ ঘন অধ্যায়ের বড় একটি অংশ দাঁড়িয়ে আছে কুমিল্লার সঙ্গে। এই শহরেই তিনি প্রেমে পড়েছিলেন, ভেঙেছিল তার বিয়ের আসর, আবার এখান থেকে শুরু হয়েছিল নতুন জীবনের গল্প। কান্দিরপাড় থেকে দৌলতপুর, নার্গিস থেকে প্রমিলা, প্রেম, বিরহ আর ফিরে পাওয়ার সে ইতিহাস নিয়ে ইশতিয়াক আহমেদের বিশেষ প্রতিবেদন। কুমিল্লা শুধু নজরুলের স্মৃতি নয়, এই শহর তার প্রেম, বিরহ আর জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া ইতিহাসের সাক্ষী। 1921 সালের এপ্রিল কলকাতা থেকে কুমিল্লায় আসেন তরুণ কাজী নজরুল ইসলাম কুমিল্লার বিশিষ্ট আইনজীবী ও সাহিত্যপ্রেমী ইন্দ্রকুমার সেনগুপ্তের পরিবারে। কান্দিরপাড়ের সেই সেনগুপ্ত বাড়ি ছিল তখন সাহিত্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। ইন্দ্রকুমারের স্ত্রী বিরজা সুন্দরী দেবী নজরুলকে আপন সন্তানের মতোই স্নেহ করতেন। কবিতা, গান আর আড্ডা, খুব দ্রুতই এই বাড়ির আপন মানুষ হয়ে ওঠেন নজরুল। সেই সময় কুমিল্লার দৌলতপুরে বসবাস করতেন আলী আকবর খান। তিনি ছিলেন সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত এবং নজরুলের ঘনিষ্ঠজন। আলী আকবর খানের আমন্ত্রণে নজরুল যান দৌলতপুরে। সেখানে তিনি ওঠেন আলী আকবর খানের বাড়িতে। প্রায় 1 মাসের মতো সময় কাটান সেখানে। সেখানে পরিচয় সৈয়দা খাতুনের সঙ্গে। নজরুল ভালোবেসে তার নাম দেন নার্গিস। পরিচয় থেকে প্রেম, আর প্রেম থেকেই বিয়ের আয়োজন। কাজী নজরুল ইসলাম ইখতিয়ারুন্নেসার মাধ্যমে উনি প্রস্তাব দিল বিয়ে করার। কলিকাতাতে কমরেড মুজাফফর এবং বিভিন্ন জমিদাররা এবং সাহিত্যিকরা এই বিয়েতে উপস্থিত ছিলেন। এই বিয়েতে 25,000 টাকা কাবিন হয়েছিল। 1921 সালের 17 জুন বিয়ের সব আয়োজন সম্পন্ন, কিন্তু কাবিন নামার কিছু শর্তে ক্ষুব্ধ হয়ে ওঠেন নজরুল।
বিশেষ করে ঘর জামাই থাকার বিষয়টি তিনি অপমানজনক মনে করেন। আর ঠিক তখনই বিয়ের আসর ছেড়ে চলে যান নজরুল। দৌলতপুরে রয়ে যায় এক অসমাপ্ত প্রেমের গল্প। নার্গিসের সঙ্গে বিচ্ছেদ নজরুলকে প্রচণ্ড মানসিক আঘাত দেয়। তার বিরহের গান, গজল আর প্রেমের কবিতায় সেই ব্যথা বারবার ফিরে এসেছে। নার্গিসের বিরহে কবি লিখেছিলেন, ঘুমতির তীরে ছোট্ট কুটিরে আজও সে পথছায়া লাজে, আজও মধুর বাঁশরি বাজে। দৌলতপুর থেকে ফিরে আবার কান্দিপাড়ে সেনগুপ্তের বাড়িতে ওঠেন নজরুল। সেখানে প্রায় কয়েক মাস অবস্থান করেন তিনি। এই সময়ে সেনগুপ্ত পরিবারের আশালতা সেনগুপ্তের সঙ্গে তার সম্পর্ক গভীর হয়, যাকে পরে পুরো বাংলা চিনেছে প্রমীলা নামে। প্রথমে বন্ধুত্ব, তারপর ভালোবাসা, কিন্তু তখনও তাদের বিয়ে হয়নি। এক সময় প্রমীলাকে কুমিল্লায় রেখে কলকাতায় ফিরে যান নজরুল। আশালতা সেনগুপ্তা প্রমীলা, যার মামার বাড়ি ছিল এখানে, মানিকগঞ্জে ওনার বাড়ি, কিন্তু এখানেই থাকতেন কারণ ওনার বাবা আর ছিল না, মামার কাছেই প্রতিপালিত হয়েছে কুমিল্লায়। 3 বছর পর 1924 সাল মা গিরিবালা দেবীকে সঙ্গে নিয়ে প্রমীলা যান কলকাতায়। 25 এপ্রিল সমাজ আর ধর্মের বাধায় পেরিয়ে বিয়ে করেন নজরুল ও প্রমীলা। নজরুল ওই কিশোরী মেয়ের রূপ লাবণ্যে মুগ্ধ হয়ে গেলেন, সম্মোহিত হয়ে গেলেন। বাড়ির ডাকনাম আর কি দুলি। নজরুল ওই রাতেই লিখলেন ওনার সেই বিখ্যাত কবিতা দোদুল দুল। নজরুলকে বুঝতে হলে কুমিল্লাকে বুঝতে হবে, কারণ এই শহরে তার প্রেম, বিরহ আর মানবিক চেতনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছে। এই কান্দিপাড় থেকে শুরু হয়েছিল নজরুলের জীবনের সবচেয়ে আবেগঘন অধ্যায়গুলোর একটি। দৌলতপুর তাকে দিয়েছে বিরহ, আর এই কুমিল্লায় তাকে ফিরিয়ে দিয়েছিল প্রমীলার ভালোবাসা। বিরহ, বিদ্রোহ ও অসাম্প্রদায়িক চেতনার সেই ইতিহাস আজও বয়ে বেড়াচ্ছে কুমিল্লা। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। জমে উঠতে শুরু করেছে রাজধানী সহ সারা দেশের কোরবানির পশুর হাট। দরদামে চলছে বেচাকেনা। কিছু কিছু জায়গায় বেশি দাম চাওয়ার অভিযোগ থাকলেও দর স্বাভাবিক বলছেন ক্রেতারা। হাটে ছিনতাই, ডাকাতি রোধে ব্যাংকিং চ্যানেলে লেনদেনের পরামর্শ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। রাজধানীর অন্যতম বড় গরুর হাট দিয়াবাড়ি। মিলছে ছোট বড় নানা আকারের কোরবানির পশু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা গরু নিয়ে আসছেন এই হাটে। ঈদের বাকি আরো কয়েকদিন হলেও হাটে বেড়েছে ক্রেতার সমাগম। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও চলছে কেনাবেচা। আমরা একটা দাম চাইতেছি, ওরা 3 ভাগের 1 ভাগ বলতেছে। মনে হচ্ছে একটা আর কি ফাজলাম। খারাপ না, এই বাজারে দেখছি একটু ভালোই দেখা যাচ্ছে। গরু বাজার খারাপ, বেচা কিনা নাই। পানি দেখছে না, বর্ষা পানিতে গরু কাদা পানির মধ্যে গরু খাচ্ছে। দুটো 5 লাখ টাকা মতন হবে, আর একটা হবে 1,80,000 টাকা। গতবার থেকে এবার আমার মনে হয় একটু দাম বেশি লাগতেছে। খালি ভুলভাল দাম বলছে। ওটা ঠিক দিচ্ছি 150, ওটা বলছে যে 120 দেবো। তা বলছে ওইভাবে কোথাও পাবো না আমি। মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় বসেছে কোরবানির পশুর হাট। যদিও দাম যাচাই করেই সময় পার করছেন বেশিরভাগ ক্রেতা। খালি কাস্টমার খালি দেখা দেখি করে, কোনো দর সাব্যস্ত কোনো দর না, খালি জিকার দর আর কি কত। প্রচুর মানুষ, প্রচুর গরু বসে আছে, যার টপিকে যেত অত দি কিন্দা করা। কোরবানির পশুর কেনাবেচায় জমে উঠেছে রাজশাহীর সিটি হাট। চাহিদার শীর্ষে ছোট ও মাঝারি আকারের দেশি গরু, তবে দাম বেশি চাওয়ার অভিযোগ ক্রেতাদের। দামটা বলতাম চাই 80,000-এর গরু 1,40,000 এরকম দাম চাই, বেশি দামে হচ্ছে না। আজকে সিটি হাটে বহু গরু উঠেছে, দাম একটু চড়া, কিন্তু বিকালের দিকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। হাটে তো গরু আমদানি প্রচুর হচ্ছে, কিন্তু দামটা একটু বেশি আর কি। ভালো গরু না, দাম বেশি চাইনি তো। এদিকে পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতে মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। রোববার সকালে রাজধানীর গাবতলীর পশুর হাট পরিদর্শন শেষে র্যাব মহাপরিচালক জানান, জাল টাকা শনাক্তেও বসানো হয়েছে মেশিন। নগদ লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করা হচ্ছে। জাল টাকা প্রতিরোধ এবং শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা সহ জাল টাকা উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী যানবাহন যেন কেউ জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য না করতে পারে সে বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে। ছিনতাই রোধে নগদ টাকার পরিবর্তে ব্যাংকিং চ্যানেলে লেনদেনের পরামর্শ বাহিনীটির। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার আসছে বাজেটের খবর। বিপুল অর্থ আর সম্ভাবনা থাকলেও বাজেট বরাদ্দের হিসেবে এখনও পিছিয়ে দেশের পর্যটন শিল্প। এভিয়েশন খাতের তুলনায় পর্যটনের উন্নয়নে বরাদ্দ হয় নামমাত্র।
অভিযোগ আছে সেই বাজেটেও বাস্তবায়ন হয় না যথাযথভাবে। সুদূর প্রসারী পরিকল্পনা সামনে রেখে পর্যটন খাতের জন্য যথোপযুক্ত বাজেট বরাদ্দের পরামর্শ দিচ্ছেন অংশীজনরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। এভিয়েশন ও পর্যটন বিশ্বজুড়ে পরিব্যাপ্ত দেশের দুই বড় শিল্প খাত। একই মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও এই দুই খাতকে গুরুত্ব দেয়া নিয়ে আছে দীর্ঘদিনের অভিযোগ। পরিসংখ্যান 2025-26 অর্থ বছর, যেখানে সংশোধিত বাজেটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মোট উন্নয়ন ব্যয় ধরা হয় 2,457 লাখ টাকা। এর মধ্যে একক সংস্থা হিসেবে বেবিচককে 2,199 কোটি টাকা আর পর্যটন কর্পোরেশনের জন্য বরাদ্দ মাত্র 41 কোটি টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন, নামমাত্র বরাদ্দে পর্যটনের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। শুধুমাত্র আনন্দ বিনোদনের টুল হিসেবে না ভেবে পর্যটনকে একটা ব্যবসায়িক টুল হিসেবে আমরা ভাবি। গার্মেন্টস যদি আমাদের একটা ব্যবসায়িক স্টেক হোল্ডার একটা ক্ষেত্র হয়ে থাকে, পর্যটনটা একটা ব্যবসায়িক ক্ষেত্র যেটার মাধ্যমে আসলে আমাদের অর্থনৈতিক লাভ হতে পারে, ফরেন এক্সচেঞ্জ আর্ন হতে পারে, একটা উন্নত ভাবমূর্তি বিনির্মিত হতে পারে এবং একটা পভার্টি এলিমিনেশন হতে পারে। 2041 সাল নাগাদ মধ্যমেয়াদী পর্যটন মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় সরকার। লক্ষ্য আছে জিডিপিতে এ খাতে অবদান অন্তত 3% বাড়ানো, 2 কোটি কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধি নিশ্চিত করা। বাস্তবসম্মত বাজেট প্রণয়ন করে তা বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। পরিকল্পনা না থাকে তাহলে আপনি বিনিয়োগটা করবেন কোথায়, ইনভেস্টমেন্টটা করবেন কোথায়? আপনার হাতে কোনো পরিকল্পনা নেই, খালি টাকা পেলে তো হবে না, টাকা ব্যবহার করবার সক্ষমতা যেটা, সেটাও আমাদের এই সরকারি খাতগুলো, সরকারি প্রতিষ্ঠানগুলো এই সক্ষমতা হারাচ্ছে। বরাদ্দ ব্যয়ের সাথে প্রভাব পর্যালোচনা করে গবেষণায় বিশেষ নজর দিতে হবে বলছেন বিশেষজ্ঞরা। আমাদের যতটুকু আছে সেটাও কত ওয়াইজলি ইউজ করা হচ্ছে, দ্যাটস অ্যানাদার কোশ্চেন। বিকজ আপনি শুধু খরচ করলে হবে না, খরচের পরে এটার থেকে তো আপনার ইম্প্যাক্টটা দেখতে হবে, ইম্প্যাক্টটা কি আসছে। সো ওই অর্থে কি আমাদের আসলে যে টাকাটা আমি খরচ করলাম সেই টাকার ইম্প্যাক্ট কতটুকু ক্রিয়েট হয়েছে সেটা কি আমরা দেখছি, সেটাও কিন্তু মানে কোশ্চেনেবল। সংশ্লিষ্টরা মনে করেন, পর্যটন খাতে যথোপযুক্ত বাজেট সহায়তা নিশ্চিত করা গেলে বৈদেশিক মুদ্রায় আয় যেমন বাড়বে, তেমনি সৃষ্টি হবে নতুন উদ্যোক্তা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কোরবানির আগে এবার মশলার বাজার বেশ স্থিতিশীল এমন দাবি করে রাজধানীর মৌলভীবাজারের ব্যবসায়ীরা বলছে, এমনকি বেশ কিছু মশলার দাম কমেছে। এজন্য খুচরা পর্যায়ে বিক্রি কমে যাওয়ায় কারণ হিসেবে দেখছেন পাইকাররা। ক্রেতারা স্বস্তি পেলেই অবৈধভাবে আসা মশলার কারণে ন্যায্য মূল্যে পাচ্ছেন না বলে অভিযোগ বিক্রেতাদের। অন্তরা সেনের রিপোর্ট। আর কয়েকদিন বাদেই কোরবানির ঈদ। প্রতি বছর এই সময়ে অস্থির হয়ে ওঠে মশলার বাজার, তবে এবারে চিত্র কিছুটা ভিন্ন। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি মশলা বাজার মৌলভীবাজার ঘুরে দেখা গেছে কমেছে বেশ কিছু মশলার দাম। খুচরায় বেচা বিক্রি কমে যাওয়ায় কমেছে পাইকারি ক্রেতাদের আনাগোনাও। এবারের ঈদ কেন্দ্রিক ব্যবসা আশানুরূপ নয় বলে দাবি পাইকারি বিক্রেতাদের। মালের বাজার কম, এর ভিতরে আবার সেল নাই, মানুষ বিষণ্ণ চাপের মধ্যে আছে। প্রায় 25-26 বছরের মশলার ব্যবসার লাইফে প্রথম দেখলাম যে এত ডাউন মার্কেট। দুই একটা পড়লে আবার দেখা যায় 8-10টা বাইরে রয়েছে। গত বছরের তুলনায় এবছর বেচা কিনা কম। ভারত থেকে অবৈধ পথে আসা মশলায় বাজার সয়লাভ, এমন দাবি করে মশলার ন্যায্য দাম না পাওয়ারও অভিযোগ করছেন কেউ কেউ। ভারত আছে, সেখান থেকে অনেক চূড়ায় পথে ব্ল্যাকে মাল ঢুকতেছে, সেগুলো বন্ধ করতে হবে। আমরা বাজারে জিরা আজকে কথা কিনলাম 580 টাকা কেজি, কালকে শুনে যায় 460 টাকা কেজি হয়ে গেছে, 560 টাকা কেজি হয়ে গেছে। কেন হইলো? ট্যাক্সের মাল ঢুকতেছে। এদিকে গেল বছরের তুলনায় দাম অতিরিক্ত না বাড়ায় স্বস্তিতে পাইকারি ক্রেতারা, তবে খুচরা পর্যায়ে বিক্রি কমে যাওয়ায় বিপাকে তারা। গত বছরের যে দাম একটু বেশি, হালকা আহামরি না, আমার মহল্লায় বেচা কিনা খুব খারাপ। মার্কেটে আমি আইসি, এই রাস্তা দিয়ে হাঁটা যায় না, মানে মানুষের ভিড়ে কাস্টমারের, এখন তো রাস্তা ফাঁকা। ঈদের আগ মুহূর্তে বাজার জমজমাট হওয়ার আশা তাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ইসলামী ব্যাংক থেকে অবৈধভাবে পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ করা হয়েছে। রোববার সকালে জয়পুরহাট সদর উপজেলা 5 বিবি এবং কালাই সহ বিভিন্ন এলাকায় আলাদা আলাদা মানববন্ধন করা হয়। ইসলামী ব্যাংক থেকে অবৈধভাবে পাচার করা টাকা দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা। অন্যদিকে মাগুরা, পিরোজপুর, চাঁপাইনবাবগঞ্জ সহ অন্যান্য জেলাতেও মানববন্ধন করা হয়। এ সময় উপস্থিত গ্রাহকরা ইসলামী ব্যাংক দখলের পাঁয়তারা বন্ধ করো, ব্যাংক দখলের কালো আইন বাতিল করো এবং এস আলম নো মোর সহ বিভিন্ন ব্যানার প্রদর্শন করেন। পুরো বরিশাল বিভাগের কোনো সরকারি হাসপাতালেই নেই শিশুদের
আইসিইউ সুবিধা। এমনকি শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও গড়ে ওঠেনি গুরুত্বপূর্ণ এই ইউনিট। ফলে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে গিয়ে এই পথেই ঝরে যাচ্ছে বহু শিশুর প্রাণ। আর যারা ভর্তি আছে প্লাস্টিকের তৈরি সাধারণ হেড বক্সে এখন বেঁচে থাকার একমাত্র ভরসা। অপূর্ব রিপোর্ট, ছবি তুলেছেন সুমন হাসান। ক্লান্ত দুটি চোখ বেয়ে অনবরত পড়ছে জল, অশ্রু কেবল বেদনার নয়, এই অসহায় মায়ের বুক ফাটা আকুতির। নিউমোনিয়ায় আক্রান্ত বরিশালের উজিরপুর উপজেলার 7 মাসের শিশু রুমাইশাকে ভর্তি করা হয়েছে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু শিশুটিকে বাঁচাতে প্রয়োজন এনআইসিইউর, যা গোটা বিভাগের কোনো হাসপাতালেই নেই। চিকিৎসকরা ঢাকায় নেয়ার পরামর্শ দিলেও শঙ্কা আর উৎকণ্ঠায় রুমাইশার মা। আইসি তো নিতে বলে, আইসি তো অনেক জায়গায় মনে করেন যে লোকজন খোঁজ খবর নিয়েছি, কোনো তো পাইতেছি না। নিউমোনিয়া হয়েছে আর শ্বাস করতে পারে না, শ্বাসের সমস্যা, ওষুধ লিখে দিয়েছে আর ওই বক্স লাগাই দিয়েছে। ঢাকা নিয়ে যেতে বলছে, আমার খবর তো নাই, ঢাকার এই জায়গায় চিকিৎসার জন্য রাখছি। ঠান্ডাজনিত রোগ আর হাম সংক্রমণ বাড়ায় হাসপাতালে মুমূর্ষু শিশু রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। এমন পরিস্থিতিতে প্রতিদিন অন্তত 10 থেকে 15 শিশুর এনআইসিইউর প্রয়োজন হলেও একমাত্র ভরসা এখন এই প্লাস্টিকের হেডবক্স। সিভিয়ার নিউমোনিয়া যারা আছে, তারপর যারা হামের রোগীগুলো যারা খারাপ হয়ে যায়, এগুলোর জন্য একটু আমাদের এই ওয়ার্ডের পেডিয়াট্রিক ওয়ার্ডের মধ্যে আইসিইউ দরকার আছে। বিভাগের সরকারি কোনো হাসপাতালে এনআইসিইউ না থাকার কথা স্বীকার করেছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। তবে নবনির্মিত বিশেষায়িত শিশু হাসপাতালটিতে এনআইসিইউ ইউনিট তৈরির আশ্বাস তাদের। ডক্টর জিয়াউদ্দিন হায়দার স্যার 2বার ভিজিট করেছেন আমাদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। সর্বশেষ ভিজিটে উনি হাম ইউনিট, আইসোলেশন ইউনিট দেখেছেন এবং উনি কথা দিয়েছেন পেডিয়াট্রিক আইসিইউ এবং এনআইসিইউর ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন। এছাড়াও ইউনিসেফের পক্ষ থেকে আমাদের এনআইসিইউ এস্টাবলিশমেন্টের জন্য ওনারা সহযোগিতা করবেন। পেডিয়াট্রিক আইসিইউ এটা শেরেবাংলায়ও চালু নাই, যেহেতু একটা বিষয়িত শিশু হাসপাতাল হচ্ছে, শিশুদের যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলোই সেখানে চালু থাকবে ইনশাআল্লাহ, তার সাথে আইসিইউ থাকবে চালু। শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্যমতে চলতি বছরের প্রথম 4 মাসেই হাসপাতালটিতে ঠান্ডা ও হাম উপসর্গে মৃত্যু হয়েছে 132 শিশুর। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ভোলায় প্রায় 1200 কিলোমিটার আঞ্চলিক সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। খানাখন্দে ভরা সড়কে সামান্য বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, প্রায় বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা। দ্রুত সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের, সমস্যা সমাধানের আশ্বাস এলজিইডির। নাসির উদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। রাস্তা জুড়ে সৃষ্টি হওয়া বড় বড় গর্ত যেন এক একটি মরণ ফাঁদ, প্রায় বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনাও। সামান্য বৃষ্টি হলেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে সড়ক। এমন ভোগান্তি ভোলা শহরতলির কলঘাট সড়কে যাতায়াতকারীদের। টেন্ডার হওয়ার পরও ঠিকাদার ও অফিসের মধ্যে দ্বন্দ্বের কারণে দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় 1200 কিলোমিটার রাস্তা এখন চলাচলের প্রায় অযোগ্য। অনেক গাড়ি এই রাস্তার উপর থেকে গর্তের ভিতরে পড়ে গেছে, সাইডে পড়ে গেছে। বিশেষ করে যে ডেলিভারি কেসগুলো যাদেরকে নেওয়া হয় তারা খুবই ভোগান্তির শিকার হয়। স্কুলে যাওয়ার সময় বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা গাড়ি অ্যাক্সিডেন্টে পড়ে যায়। রাস্তাটার কারণে লোড গাড়ি নিয়ে যাওয়া আসা করতে অনেক কষ্ট হয়। বৃষ্টি আসলে আমরা গাড়ি চালাতে পারি না, বর্ষা আসলে পানিতে থালাতে পানি জমে যায়। মাসের ভিতরে 14 বার গাড়ি ঠিক করতে হয়, গাড়ি বেরিং থাকে না, স্প্রিং থাকে না। আমাদের দাবি হলো একটাই, যে রাস্তাটা আমরা চাই ঠিক। এদিকে এলজিডির উন্নয়ন কাজের বকেয়া আছে প্রায় 70 কোটি টাকা। নতুন করে বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবে যদি ধরি আমরা 60-70 কোটি টাকার দায় প্রতি বছর থেকে যাচ্ছি। আমরা স্বাভাবিক কিছু বরাদ্দ এনে আমরা সেইটা লাঘবের চেষ্টা করছি। তারপরে আমরা চেষ্টা করছি নতুন সরকার থেকে আমাদের এই এলাকায় যদি কিছু প্রকল্প পাওয়া যায়, তার মাধ্যমে আমাদের এই সমস্যাটা সমাধানের দিকে এগিয়ে যেতে পারবে। জেলার 7 উপজেলার মানুষের চলাচলের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে 5600 কিলোমিটার রাস্তা রয়েছে। এর মধ্যে পাকা রাস্তা 2600 কিলোমিটার। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। পটুয়াখালীর দুমকি উপজেলার ভারানী খালের আয়রন সেতু ভেঙে যাওয়ার 5 বছরেও আর নির্মাণ হয়নি। এতে জীবনের ঝুঁকি নিয়ে ছোট খেয়া নৌকায় পারাপার হতে হয় এলাকাবাসী। চরম ভোগান্তিতে শিক্ষার্থী সহ কয়েক হাজার বাসিন্দারা। দ্রুত সেতু নির্মাণের আশ্বাস এলজিইডির।
সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। পটুয়াখালী লেবুখালীর পায়রা নদী থেকে লাউকাঠি নদীর সাথে সংযুক্ত ভারানী খালের ওপর সেতুটি 2019 সালে কার্গোর ধাক্কায় একাংশ বিধ্বস্ত হয়ে যায়। পরে কয়েক মাসের মধ্যে এলজিডি মেরামত করলে 2021 সালের জানুয়ারি মাসে আবারও বালু ভর্তি একটি কার্গোর ধাক্কায় সেতুর অর্ধেকটা দুমড়ে মুচড়ে খালে পড়ে যায়। এরপর দীর্ঘ 5 বছরেও সেতুটি পুনর্নির্মাণ না হওয়ায় খেয়া নৌকায় যাতায়াত করছেন দুই পারের বাসিন্দারা। এমনকি মাঝে মাঝে খেয়া নৌকা না থাকায় চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী সহ এলাকাবাসী। বিশেষ করে ছাত্রছাত্রী পারাপারে তো অনেক সমস্যা হয়। এই বৃষ্টির জন্য আমাদের দুপারের মানুষের অনেক দুর্ভোগ হচ্ছে। আমরা বাচ্চা কাচ্চা স্কুলে পাঠাইলে খুব টেনশনে থাকি। সকালবেলা একটু লেটে আসি, খাওয়া এসে পাইনি। জোয়ারের সময় এই নৌকা ওই দিকে টাইনে নিয়ে যায়। এদিকে সেতুর ডিজাইনের কাজ চলমান রয়েছে। দ্রুত টেন্ডার আহ্বান করে নতুন সেতু নির্মাণ করা হবে বলে জানায় এলজিইডি। পটুয়াখালী জেলা অবকাঠামো উন্নয়ন প্রকল্প এটা অ্যাপ্রুভাল হয়েছে। আগামী জুলাই থেকে এটা কার্যকর হবে। 5 বছরের একটা প্রজেক্ট। এই প্রজেক্ট জুলাইয়ের পরের থেকে এটা অনুমোদন হবে, টেন্ডার সম্পন্ন হবে, তারপর ঠিকাদার কাজ করবে। প্রতিদিন এই সেতু দিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করে। সময় সংবাদ, পটুয়াখালী। জাতীয় কবি কাজী নজরুলের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ নানা শিক্ষা প্রতিষ্ঠান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কাউসার চৌধুরী কুমু। যাচ্ছে তার কাছে। ওখানে চলে যাব। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থী, শিক্ষক থেকে শুরু করে সকলেই আমরা এই মুহূর্তে একটু যেতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কথা বলছেন, আমরা তার কাছে যেতে চাই। আল্লাহকে জান্নাতবাসী করুন সে প্রার্থনা করছি। তিনি জাতীয় কবি, বাংলাদেশের শুধু না এই বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গের সব জায়গায় বাংলা ভাষাভাষীর সমস্ত তার যে অবদান আমি শ্রদ্ধা স্মরণ করছি। তিনি সাম্যের কবি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার একজন মানুষ। তিনি সাহিত্যের অঙ্গনে এমন কোনো সেক্টর নাই যেখানে তার অবদান নাই। তিনি একজন অত্যন্ত জাতীয়তাবাদী এবং দেশপ্রেমিক মানুষ। তিনি সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে অবদান রেখেছেন। তার সামাজিক অভাব অনটনের মধ্য দিয়ে, তার সামাজিক নানা প্রতিকূল পরিবেশেও তিনি কিন্তু সাম্যের জন্য কাজ করেছেন। আমরা তার মতো তার দৃষ্টান্ত, তার জীবন আদর্শ অনুসরণ করে আমরা যদি সমাজ পরিবর্তনের ভূমিকা রাখি তাহলে অবশ্যই আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং মানুষের দেশপ্রেম জাগ্রত হবে। আমরা তার সত্যিকারভাবে বলতে চাই যে তিনি যে ব্রাঞ্চ, যে শাখায় কাজ করেছেন এমন কোনো শাখা নাই। মনে আজকে হামদ, নাদ বলি, আমি গান বলি, গজল বলি, আমরা শ্যামা সঙ্গীত বলি, আমরা ছোট গল্প বলি, উপন্যাস বলি, প্রত্যেক সেক্টরে তার সমাজ পরিবর্তনের জন্য তার কন্ট্রিবিউশন রেখে গেছেন। সমাজের যা কিছু ভালো সেই দিকগুলোকে তিনি আলোকপাত করেছেন। আমরা তার জীবন দর্শন যদি অনুসরণ করি অবশ্যই সমাজ পরিবর্তনে তার যে কাজ করে গেছেন সেগুলোর মাধ্যমে আমাদের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আমরা বিশ্বাস করি। আমরা আবারও তার মাফরাত কামনা করছি। দুই বাংলাতে আমরা দেখতে পাচ্ছি একজন সাম্প্রদায়িকতার উত্থানের একটা চিত্র রয়েছে। তো সেক্ষেত্রে কবি নজরুলের যে তিনি সাম্প্রদায়িকতা অনেক ঊর্ধ্বে ছিলেন। কেন আমি আগে বলেছি যে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সাম্যের জন্য কাজ করেছেন। এই সাম্প্রদায়িকতা এটা একটা মানুষের সৃষ্টি, তার রাজনৈতিক ফায়দা লোটার একটা পলিসি। তো এটা তো আসলে তার দর্শন ছিল না। তিনি কখনো একবারে যে পরিবেশ থেকে বড় হয়েছেন, সেই যার খাবার জোটে নাই, তার রুটি জোটে নাই, ভাত জোটে নাই, সেই মানুষটি কিন্তু সমাজ পরিবর্তনে তিনি জেল খেটেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে গিয়ে তিনি নির্যাতন সহ্য করেছেন, কিন্তু তার লেখনী থেমে থাকে নাই। আমরা তাকে নিয়ে এখন গবেষণা করি, তার উপরে অনেক 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 মানে উচ্চ লেভেলে কাজ করছি। নজরুল গবেষণা আছে, নজরুল গবেষণার কাছে নজরুল চেয়ার আছে, পশ্চিমবঙ্গ নজরুল চেয়ার আছে, সেখানেও তাকে শ্রদ্ধা করে। কিন্তু আমার পরিবর্তনটা চেতনা ভিতর থেকে না আসলে হবে না। নজরুল চেতনাকে আমি বিশ্বাস করি, মনে প্রাণে ধারণ করি, কিন্তু কাজের সময় আমরা রাজনীতিকে ফায়দা লোটার জন্য কাজ করি, সেটা ভিন্ন দৃষ্টিভঙ্গি। আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী উপলক্ষে তার সমাধিতে আসছেন বিভিন্ন রাজনৈতিক ও শ্রেণী পেশার মানুষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। পিরোজপুর পৌর এলাকায় জমি রেজিস্ট্রিতে নতুন উৎসকর নীতির কারণে স্থবির হয়ে পড়েছে
রেজিস্ট্রি অফিসের কার্যক্রম। জমির রেজিস্ট্রি কমে যাওয়ায় অলস সময় পার করছেন কর্মকর্তা, কর্মচারী ও দলিল লেখকরা। অতিরিক্ত ব্যয়ের কারণে জমি বেচা কেনায় আগ্রহ হারাচ্ছেন সাধারণ মানুষ। বর্তমানে অর্ধেকে নেমে এসেছে রাজস্ব আদায়ের পরিমাণ। জিয়াউল হকের তথ্য ও তরিকুল ইসলাম অভির ছবিতে রিপোর্ট। একসময় জমির ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর ছিল পিরোজপুর সদর সাব রেজিস্ট্রি অফিস। তবে নতুন উৎসকর নিয়ম চালুর কারণে এখন অনেকটাই স্থবির কার্যক্রম। গ্রাহকরা জানান 2025 সালের জুলাই থেকে চালু হওয়া নতুন নিয়মে জমির রেজিস্ট্রি খরচ বেড়েছে কয়েক গুণ। পৌর এলাকায় রেজিস্ট্রিতে আগে যেখানে 4% রাজস্ব দিতে হতো, সেখানে এখন প্রতি শতাংশের জন্য গ্রাহককে গুনতে হচ্ছে বাড়তি 25,000 টাকা উৎসকর। এতেই বিপাকে পড়েছেন ক্রেতারা। অতিরিক্ত ব্যয়ের কারণে ক্রয় বিক্রয়ে আগ্রহ হারাচ্ছেন সাধারণ মানুষ। কাজ কমে আসায় বেকার সময় পার করছেন কর্মকর্তা, কর্মচারী ও দলিল লেখকরা। 25,000 টাকা হিসেবে যে ভ্যালুতে বা যে উৎসকর দিতে হয়, তাতে অনেকেই বলে যে এতে জায়গার দামের চাইতে বেশি হয়। এই জন্য দলিল শতকরা হয়তো 10খান দলিল হয় না। আমি একটা জায়গা বিক্রি করতে চাচ্ছি, যদি শতাংশ প্রতি 25,000 টাকা উৎসকরটা নেওয়া হয়, আমরা বেচতেও পারতেছি না। আমরা আগের মতো দাম পাইতেছি না, আমরা সেই আগের জায়গা বিক্রি করতে পারছি না, বা যে জায়গা কিনবে যার অল্প টাকা আছে সে অল্প টাকাতে জায়গা কিনতে পারতেছে না, উৎসকরই বেশি নিয়ে যাইতেছে। 25,000 টাকা 5,000 করে, তাহলে আপাতত ডুবু গড়ায়, কেনা বেচা বাড়ে, রাজস্ব খাত সরকারের বাড়ে। সাব রেজিস্ট্রার বলছেন, অতিরিক্ত উৎসকর নীতির কারণে সেবা গ্রহীতাদের ভোগান্তির পাশাপাশি কমেছে সরকারের রাজস্ব আদায় ও দলিল রেজিস্ট্রির সংখ্যাও। দলিলের সংখ্যা কমে গেলে আপনার লেখকদের ব্যস্ততা কমে যাচ্ছে। আপনার লেখকদের ব্যস্ততা কমে যাওয়ার সাথে তাদের উপার্জনের একটা ব্যাপার থাকছে। আগে যদি সে 5টা দলিল লিখতে পারতো, এখন সে হয়তো 3টা দলিল লিখছে। সো তার ব্যয় তো আগের থেকে বেড়েছে সঙ্গত কারণে। 2025 সালের 1 জুলাই থেকে সদর পৌরসভার প্রতি শতাংশের জন্য 25,000 টাকা, উপজেলার প্রতি শতাংশের জন্য 10 এবং ইউনিয়নের প্রতি শতাংশের জমির জন্য মাত্র 500 টাকা উৎসকর নির্ধারণ করা হয়। সময় সংবাদ, পিরোজপুর। হুমকির মুখে সমুদ্রের জীববৈচিত্র্য। একের পর এক প্রাণ হারাচ্ছে কচ্ছপ সহ সামুদ্রিক প্রাণী। চলতি বছরে কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে অন্তত 10টি কচ্ছপ, যার বেশিরভাগই মৃত, অথচ হয়নি কোনো বৈজ্ঞানিক ময়নাতদন্ত। এ কারণে অজানায় রয়ে যাচ্ছে মৃত্যুর প্রকৃত কারণ। বিশেষজ্ঞদের ধারণা, অবৈধ জাল, মাইক্রোপ্লাস্টিক দূষণ এবং পরিবেশগত ভারসাম্যহীনতা এসব মৃত্যুর কারণ। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে। ঢেউয়ের সঙ্গে কুয়াকাটা সৈকতে ভেসে আসছে সামুদ্রিক কচ্ছপ, কখনো মৃত্যু, আবার কখনো আহত। তবে অধিকাংশের শরীরই স্পষ্ট আঘাতের চিহ্ন। গত 16 মে সৈকতে আহত অবস্থায় ভেসে আসে প্রায় 35 কেজি ওজনের একটি অলিভ রিডলি প্রজাতির সামুদ্রিক কচ্ছপ। পরে বন বিভাগ ও পরিবেশবাদী সংগঠন চিকিৎসা দিয়ে কচ্ছপটিকে আবারও সাগরে অবমুক্ত করে। তার কিছুদিন আগেই সৈকতে মেলে প্রায় 40 কেজি ওজনের একটি মৃত্যু মা কচ্ছপ। ডলফিন ও কচ্ছপ রক্ষা কমিটির তথ্য বলছে, শুধু চলতি মাসেই কুয়াকাটা উপকূলে ভেসে এসেছে অন্তত 8টি মৃত্যু কচ্ছপ। জীবিত উদ্ধার হয় আরও 2টি। আর গত 8 বছরে মৃত্যু কচ্ছপ উদ্ধারের সংখ্যা ছাড়িয়েছে 30 এর বেশি। পরিবেশ কর্মীদের অভিযোগ, বারবার দাবি জানানো হলেও মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে হয়নি কার্যকর গবেষণা। কচ্ছপ, ডলফিন, জেলিফিশ থেকে শুরু করে তিমির অনেক সময় মৃত্যুর কঙ্কল আমরা দেখতে পাই, আঘাতের চিহ্ন দেখতে পাই। অনেক সময় আমরা দেখতে পাই কচ্ছপের হাত পায়ে জাল বাঁধা অবস্থায় থাকে। সরকারি সংস্থাগুলো আছে যারা এগুলো নিয়ে কাজ করছে, তারা যেন অন্তত এতটুকু সংবাদটা দিতে পারে বা তথ্যটা দিতে পারে যে কি কারণে এগুলো মারা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, অবৈধ ট্রোলিং জাল, গভীর সমুদ্রে ব্যবহৃত টোন জাল, প্লাস্টিক ও মাইক্রোপ্লাস্টিক দূষণ, এসব কারণেই প্রাণ হারাচ্ছে সামুদ্রিক প্রাণী। উপকূলের এই জায়গাটা হচ্ছে মাছ এবং অন্যান্য প্রাণীর জন্য একটা ব্রিডিং এবং নার্সিং গ্রাউন্ড হিসেবে আসলে বিবেচনা করা হয়। সুতরাং এই উপকূলের এই জায়গাগুলোতে যে জায়গায় ট্রলিং দিয়ে মাছ ধরা নিষেধ, এইটাকে যেমন নিষিদ্ধ রাখতে হবে, তার পাশাপাশি আমাদের যেই জেলেরা রয়েছেন তাদের আসলে এই সচেতনতাটা দরকার। জেলা মৎস্য বিভাগ বলছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজন দীর্ঘমেয়াদী বৈজ্ঞানিক গবেষণা ও সমন্বিত উদ্যোগ। গবেষণার মাধ্যমে আমাদের জানতে হবে যে আসলে কি কারণে কচ্ছপ বা এই জাতীয় অন্যান্য জলজ প্রাণী মারা যাচ্ছে। কারণ অনুসন্ধানের পরে সরকার আমাদেরকে যে নির্দেশনা দেবে, সেই নির্দেশনার মোতাবেক আমরা পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। কুয়াকাটা উপকূলে ভেসে আসা অধিকাংশ কচ্ছপই অলিভ রিডলি প্রজাতির। জেলিফিশ, কাঁকড়া, চিংড়ি ও ছোট প্রজাতির মাছ এর প্রধান খাদ্য। গভীর সমুদ্রে নিয়মিত দেখা মেলে এদের।
শিকদার। ময়মনসিংহ নিখোঁজের 2 দিন পর পুকুরে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নরসিংদীতে নিজ দোকানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে দাম্পত্য কলহের জেরে ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এছাড়া খুলনায় মসজিদের বারান্দা থেকে ও নারায়ণগঞ্জে পরিত্যক্ত গুদাম থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 2 দিন নিখোঁজ থাকার পর পুকুরে ভেসে ওঠে মরদেহ। ময়মনসিংহের মুক্তাগাছায় ওষুধের দোকানে চাকরি করতেন বিজয় বর্মন। শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশেই আড্ডা দেন। এরপর বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। রোববার সকালে বাড়ি থেকে দূরে পুকুরে মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আজকে সকালবেলা একজনে দিচ্ছে আঙ্গরে যে এখানে লাশ বেশি উঠছে। তারপরে আমরা দৌড়ে এসে দেখি যে হ্যাঁ এটা আঙ্গর ভাই। আমার 17 মাসের বাচ্চাকে লেগে বাবা রইলো, কারোর সাথে ঝগড়া নাই, কারোর সাথে বিবাদ নাই, কারোর সাথে কিছু না। যারা এটার সাথে জড়িত ছিল এই পুরা চক্রে একটা শাস্তির আওতাধীন করা হয় এবং একটা আইনি পদক্ষেপ নেওয়া হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে সে ভারসাম্যহীন অবস্থায় পানিতে পড়ে গিয়েছিল। ডেড বডি তুলে যথাযথ আইনি প্রক্রিয়ায় আমরা মর্গে প্রেরণ করব। পোস্টমর্টম রিপোর্টের পরে আমরা এই বিষয়টা পরিষ্কার হবে। ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নরসিংদীর রায়পুরা উপজেলার হাটুভাঙ্গা স্টেশন সংলগ্ন দোকান থেকে রক্তাক্ত রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানান, শনিবার রাতে দোকানে গিয়ে রফিকুলের লাশ পড়ে থাকতে দেখেন তার স্ত্রী। পুলিশ বলছে নিহতের শরীরে জখমের চিহ্ন রয়েছে। ঝিনাইদহ সদরের গোয়ালপাড়া গ্রামের শিমুল মিয়ার সঙ্গে তার স্ত্রীর দাম্পত্য কলহ চলছিল। এর জেরে শনিবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত গোদাম থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানায় পুলিশ। এদিকে খুলনায় নগরীর হরিণটানা এলাকায় বায়তুল মামুর জামে মসজিদের বারান্দায় গলা কাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। পিরোজপুরের মঠবাড়িয়ার ধানিছাপা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউসুফ শরীফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এদিন দুপুরে একই উপজেলার টিকিকাটা ইউনিয়নে কাপড় ব্যবসায়ী আব্দুল কায়ুমকে দেশীয় কোড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। লালমনিরহাটের আদিতমারির দুর্গাপুর দক্ষিণটারি এলাকায় নিজ বসতঘর থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। তালা ভেঙে ঘরে ঢুকতে প্রিন্টার থেকে বের হচ্ছিল 1000 টাকার জাল নোট। ইন্টারনেট সংযোগদাতা পরিচয়ে বাসা ভাড়া নিয়ে সেখানে গড়ে তোলা হয় জাল টাকা তৈরির কারখানা। দুজনকে আটকের পর উদ্ধার করা হয়েছে 51,34,000 টাকার জাল নোট, ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার ও বিপুল সরঞ্জাম। বিজেপির দাবি, ঈদুল আজহাকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় বাজারে এসব জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। তালা ভেঙে ঘরে ঢুকতেই দেখা যায় প্রিন্টার থেকে প্রিন্ট হচ্ছে 500 ও 1000 টাকার জাল নোট। এমনকি টেবিলের ড্রয়ার ও বিছানার নিচে মেলে জাল নোটের বান্ডেল। এটা আমাদের গোয়েন্দা সূত্রে আমরা খবর পেয়েছিলাম। রোববার দুপুরে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন জাদিমুরা এলাকায় অভিযান চালায় বিজিবি। উদ্ধার করা হয় 51,34,100 টাকার জাল নোট, একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, 2টি কালার প্রিন্টার, জাল টাকা কাটার মেশিন, কাঁচামাল ও একটি অটোরিকশা। এর আগে লেদা ও ধমধমিয়া সহ আশপাশের এলাকায় নজরদারি বাড়ায় বিজিবি। পরে মৌচনি বাজার এলাকা থেকে জাল নোটের 2 কারবারিকে আটক করলে তাদের দেওয়া তথ্য মতে সেখানে অভিযান চালানো হয়। বিজিবি জানায়, ঈদুল আজহা সামনে রেখে কোরবানির হাট ও রোহিঙ্গা ক্যাম্পে জাল টাকা সরবরাহের উদ্দেশ্যে কাজ করছিল চক্রটি। বিজিবির গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করা হয়। আটক দুজনের মধ্যে একজন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আজিজুর আহমদ এবং অন্যজন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নাজমুল, জানিয়েছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঈদকে কেন্দ্র করে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত এবং যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধে নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। দুপুরে বরগুনার
ফুলজড়ি পশুর হাট পরিদর্শন শেষে এই তথ্য জানান র্যাব ৮-এর কোম্পানি কমান্ডার রাশেদ। তিনি জানান, হাটের নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জালনোট শনাক্তকরণে সর্বোচ্চ সতর্ক নেওয়া হয়েছে। হাটে আগত ক্রেতা বিক্রেতাদের সতর্কতার সঙ্গে লেনদেন সম্পন্ন করার এবং যে কোনো সন্দেহজনক কার্যকলাপে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ জানান তিনি। কোরবানির পশু নির্বিঘ্নে এবং নিরাপদে কোনো চাঁদাবাজি ছাড়াই এখানে আসতে পারে, হাটগুলোতে আসতে পারে। এছাড়াও হাটে দেখা যায় এই সময় জাল টাকার একটা ছড়াছড়ি হয়, তো সেই জন্য আমরা যেখান থেকে সাপ্লাই হয় সেই জাল টাকার সাপ্লাইকে ধরার জন্য আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছি। এছাড়াও এখানে আমাদের র্যাবের যতটুকু সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী আমরা টেকনিক্যাল সাপোর্ট প্রদান করছি ক্রেতাদেরকে বিক্রেতাদেরকে, যাতে তারা যদি কোনো টাকা সন্দেহ হয় জাল, সেটা যাতে তারা র্যাবের সহায়তায় শনাক্ত করতে পারে। নারায়ণগঞ্জে চাঁদা না দেয়ায় ৩ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পরে মাদকসহ গ্রেফতার করা হয় তাদের। পুলিশ জানায়, ফতুল্লায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী চক্রের মূল হোতা সাব্বির ও তার সহযোগীরা বেশ কিছুদিন গোদারাঘাট হাজির মাঠ এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাব্বির ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শনিবার রাতে সে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় কুপিয়ে মিজান, কুদরত ও জনি নামে ৩ জনকে আহত করা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অভিযানে সাব্বিরের স্ত্রী সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ঘর থেকে জব্দ করা হয় ২,০০০ পিস ইয়াবা ও হেরোইন। দিনাজপুরের হিলিতে ২,০০০ পিস নেশা জাতীয় ইনজেকশন সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, ভোরে ভারত থেকে দেশে মাদকের চালান প্রবেশের খবরে হিলি চেকপোস্ট সড়কে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সুরুজ ও রবিউল নামে ২ জনকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা ব্যাগ থেকে ২,০০০ পিস নেশা জাতীয় ইনজেকশন জব্দ করা হয়। এই ঘটনার মামলার পর আদালতে প্রেরণ করা হবে বলে জানানো হয়। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ধ্রুব। পরবর্তী সংবাদগুলো জানিয়ে দিব আমি আলিশা ইসলাম। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। চিকিৎসাধীন মুমূর্ষু ব্যক্তিকে হাসপাতাল থেকে রেল স্টেশনে ফেলে আসে হাসপাতালের লোকজন। একদিন পর লাশ হয়ে ফিরল সেই হাসপাতালের মর্গেই। এমন অভিযোগ উঠেছে ফেনী জেনারেল হাসপাতালের ৪র্থ শ্রেণীর কর্মচারীদের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। আতিয়ার সচলের রিপোর্ট, ছবি তুলেছেন মীর হোসেন রাসেল। মানুষ হাসপাতালে যায় বাঁচার আশায়, কিন্তু সেই হাসপাতাল থেকে যদি একজন অসহায় রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়, তাহলে সেটাকে কি বলা যায়? ফেনীতে ঘটেছে ঠিক এমনই এক হৃদয় বিদারক ঘটনা। ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর এক মানসিক ভারসাম্যহীন মানুষকে হাসপাতাল থেকে বের করে রেল স্টেশন এলাকায় ফেলে আসার অভিযোগ উঠেছে হাসপাতালের ওয়ার্ডমাস্টার ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। পরদিন সেই মানুষটিকে পাওয়া যায় মৃত অবস্থায়। যে হাসপাতাল তাকে সুস্থ করার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত হাসপাতালের মর্গেই ফিরে আসে তার নিথর দেহ। গত ৪ মে অজ্ঞাত পরিচয়ে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী। অভিযোগ উঠেছে হাসপাতালের ৪র্থ শ্রেণীর কর্মচারী ও ওয়ার্ড মাস্টার মফিজউদ্দিন, নজরুল ইসলাম তাদের অধীনস্থ ২ পরিচ্ছন্নতা কর্মী আবু বক্কর ও জাকেরকে নির্দেশ দেন রোগীটিকে হাসপাতাল থেকে সরিয়ে ফেলতে। ওয়ার্ড মাস্টার থাকে, 2টা ওয়ার্ড মাস্টার আছে। একটা হলো মফিজ, নজরুল। ওনারা গাড়িতে বক্করে উঠে দিচ্ছে, আমি গাড়ি ড্রাইভারের লাগে রিসিভ হয়েছি। ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যান। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও মোবাইল ফোনে একে অপরের উপর দায় চাপানোর চেষ্টা করেন তারা। আমি এলাম পুরান বিল্ডিং এ, আর আমার কলিগ মফিজ ভাই ছিল নতুন বিল্ডিং এ দায়িত্ব, যে বিল্ডিং এ ঘটনাটা করছে। এই সম্বন্ধে আমি কিছুই জানি না, কতক্ষণে নিচে কতক্ষণে আনছে আমি কিছুই জানি না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর খবর দেখে অবশেষে শনাক্ত করা হয় সেই ব্যক্তিকে। তিনি ফেনী দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল মান্নান। স্থানীয়রা জানান, স্ত্রী তার সম্পদ বিক্রি করে চলে যাওয়ার পর মানসিক আঘাতে ভেঙে পড়েন তিনি। ওনার ওয়াইফ ওনার থেকে যে আত্মসম্পদ ছিল সবগুলা নিয়ে গেলেন, তারপর উনি হয়ে গেলেন, মানসিক ভারসাম্যহীন হয়ে গেলেন। ওয়ার্ড বয় মনে হয় সম্ভবত উনি যে অবহেলিত করছে, এটা অবশ্যই ওনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বিষয়টি অমানবিক স্বীকার করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের যদি কোনো কর্মী অথবা কর্মচারী যদি দায়ী থাকে তাহলে সেটা অবশ্যই এটা ন্যাক্কারজনক ঘটনা হয়ে থাকবে। সদর উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তায় ময়না তদন্ত শেষে 23 মে বাদ আসর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে আব্দুল মান্নানকে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। কক্সবাজারে বিনোদন পার্কের সামনে থেকে ইয়াবাসহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব 15 জানায়, শনিবার দিনব্যাপী রামুর অ্যামিউজমেন্ট পার্কের সামনে অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেয়া হলে সংকেত উপেক্ষা করে চালক পালানোর চেষ্টা করে। পরে সিএনজি সহ চালক মোজাম্মেল হককে আটক করা হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 20,000 পিস ইয়াবা। রোববার দুপুরে একই চেকপোস্টে আরেকটি সন্দেহভাজন সিএনজি থামানো হয়। সিএনজির 2 নারী যাত্রীর ব্যাগ তল্লাশি করে 12,000 পিস ইয়াবা জব্দ করা হয়। তারা দীর্ঘদিন সীমান্তে ইয়াবার বড় বড় চালান সংগ্রহ করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অভিযোগ স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর থানায় সোপর্দ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে মরিয়ম হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, 19 মে ল্যাংড়ার মোড়ে শিক্ষার্থীর বাড়ি থেকে গৃহশিক্ষিকা মরিয়ম বেগমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। সেদিনই হত্যায় জড়িত থাকার অপরাধে শিক্ষার্থীর বাবা মাকে গ্রেফতার করা হয়। হত্যার অপরাধ আদালতে স্বীকার করে শিক্ষার্থীর বাবা মা এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান স্থানীয়রা। কিশোরগঞ্জে 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পুলিশ জানায়, রোববার কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের পশ্চিম তারাকান্দি এলাকা থেকে মসজিদের ইমাম হাফেজ মাহবুব ওরফে মাহবুবুল্লাহকে আটক করা হয়। স্বজনদের অভিযোগ, 10 থেকে 12 দিন আগে শিশুটি মসজিদে ইমামের জন্য খাবার নিয়ে গেলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে ওই ইমাম। বিষয়টি রোববার বিকেলে জানাজানি হলে এলাকাবাসী ওই ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ধর্ষণ সহ সব অপরাধের বিচারিক প্রক্রিয়া মেনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ অনুদানের চেক বিতরণ করে এই কথা বলেন তিনি। সরকারের বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটমেন্টের যে ন্যূনতম কোনো অভাব নাই, এটা তো সবাই স্বীকার করবে। আর বিচারিক একটা প্রক্রিয়া আছে, আপনি ইচ্ছা করলেও পরের দিন কাউকে শাস্তি দিতে পারবেন না। তো সেই বিচারিক প্রক্রিয়ার মধ্যেই ডিএনএ রেজাল্ট, টেস্টের রেজাল্ট আনা ইত্যাদি আছে। এই জাতীয় যতগুলি ঘটনা ঘটেছে প্রত্যেকটার সুষ্ঠু বিচার সাপেক্ষে ইনশাল্লাহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। চট্টগ্রামে প্রধানমন্ত্রীর ঈদ উপহার 1,63,00,000 টাকা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন হলে সুবিধাভোগীদের হাতে উপহার তুলে দেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। প্রতিজন নগদ 5,000 টাকা করে মোট 3,270 জন পরিচ্ছন্নতা কর্মীকে দেয়া হয় এই উপহার, যা পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা। ময়মনসিংহে বস্তিবাসীর মাঝে বিতরণ করা হয়েছে রঙিন টিন। এছাড়া বর্ষার আগেই ঘর সংস্কারের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। রোববার দুপুরে নগরীর 10টি সরকারি কলোনির 669টি পরিবারের মাঝে বিতরণ করা হয় রঙিন টিন। সিটি কর্পোরেশনের প্রশাসক রকুনুজ্জামান রকুনের সভাপতিত্বে আয়োজন উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম। এ সময় প্রতিমন্ত্রী বলেন, আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে এবং উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে নিতে সরকারের এমন কর্মসূচি অব্যাহত থাকবে।
সবাই মিলে আমরা আগামী দিনে আমাদের এই প্রান্তিক মানুষগুলোর কর্মসংস্থান, তাদের বাসস্থান, তাদের চিকিৎসা, তাদের বিশেষ করে আমাদের যে অন্ন বস্ত্র সেই বিষয়গুলোর ব্যাপারেও আমরা কার্যক্রম গ্রহণ করব। তাদের যে চাকরির বিষয়গুলো আছে তাদের যোগ্যতা অনুযায়ী আমরা সেই ব্যাপারে যখনই সুযোগ আসবে তাদেরকে আমরা চিন্তা করব তাদেরকে সেই চাকরির আওতায় আনার জন্য। কোরবানি ঈদ উপলক্ষে এক সপ্তাহ বন্ধ থাকবে বন্দরগুলো। এজন্য চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণের উদ্দেশ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীর চাপ বেড়েছে। সকাল থেকে বেনাপোল স্থলবন্দরে ভিড় পাসপোর্টধারী যাত্রীদের। তবে বন্দর এলাকায় যাত্রীদের জন্য নেই তেমন কোনো সুযোগ সুবিধা। এতে দুর্ভোগের শেষ নেই। এদিকে ঈদে এক সপ্তাহ ধরে হিলি, ভোমরা, বাংলা বান্ধা সহ বিভিন্ন বন্দরে বন্ধ থাকবে আমদানি রফতানি কার্যক্রম। এজন্য শেষ কর্মদিবসে বন্দরে জোরে সোরে চলছে পণ্য খালাসের কাজ। জামালপুর পৌর এলাকার শাহাপুর, দাপুনিয়া সহ 2 ওয়ার্ডের 5টি গ্রামে জলবদ্ধতার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সকালে জামালপুর টাঙ্গাইল মহাসড়কের জামালপুর বেসিক শিল্পনগরী এলাকায় অবরোধ করেন স্থানীয়রা। এতে মহাসড়কে রাজধানীগামী শত শত যানবাহন আটকা পড়ে। এ সময় বক্তারা জানান, জামালপুর পৌর এলাকার 7 ও 8 নং ওয়ার্ডের জঙ্গলপাড়া, দিয়াবাড়ি, দাপুনিয়া, পূর্বপাড়া, ফুলবাড়িয়া এলাকার 3 থেকে 400 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। জলাবদ্ধতার কারণে স্কুলে কলেজে যাওয়া আসা করতে পারছে না ছাত্রছাত্রীরা। পাশাপাশি সাপের উপদ্রব বেড়েছে বলেও জানান আন্দোলনকারীরা। প্রায় 17 বছর ধরে সমস্যা সৃষ্টি হলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি পৌর কর্তৃপক্ষ। চট্টগ্রামে শুরু হলো মাসব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা। নগরের লাভলেন এলাকায় কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় সমাজ ও রাষ্ট্রের নানা অসঙ্গতি গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরতে টেলিভিশন সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। এছাড়া মেধাবী তরুণদের বিদেশমুখী হওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে 18 কোটি মানুষের 36 কোটি হাতকে দক্ষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। নেত্রকোনায় সরবরাহ বাড়ায় সবজির দাম এখন ক্রেতাদের নাগালে রয়েছে। সকাল থেকে মেছুয়া বাজারে বেগুন, পটল, আলু, টমেটো সহ নানা সবজির পসরা সাজিয়ে বসেন দোকানিরা। সরবরাহ ভালো থাকায় দামেও বেশ সস্তা। প্রকারভেদে প্রতি কেজি সবজিতে কমেছে 5 থেকে 10 টাকা। এতে স্বস্তি, পছন্দের সবজি কিনতে পারছেন ক্রেতারা। তবে সবজি বিক্রি করে উৎপাদন খরচটুকুও উঠছে না বলে দাবি চাষিদের। নেত্রকোনায় দেশীয় মাছের চাহিদা থাকলেও সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। অনেকেই বলছেন ঊর্ধ্বমুখী এই দাম ক্রয় ক্ষমতার বাইরে। মাছ বেচে কেনার আরও খবর জানাতে নেত্রকোনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার আলপনা বেগম। সরাসরি যাচ্ছি তার কাছে। আলপনা, জেলার যে মুক্তারপাড়া মগরা নদীর ব্রিজ সংলগ্ন জয়ের বাজার রয়েছে, যেটি পূর্ব নাম ছিল ঘুষের বাজার, সেই জয়ের বাজারে প্রতিদিনই সকালবেলা থেকে যে মাছের পাইকারি আড়ত বসে সেখান থেকে জানাচ্ছিলাম যে আজকের মাছের বাজার দর। তো দেখা গেছে যে বাজার ঘুরে এই সবগুলোই হচ্ছে চাষের মাছ। এখানে কোনো দেশীয় মাছের পাওয়া যাচ্ছে না, অর্থাৎ দেশীয় মাছ উঠছে না। যেগুলো দেশীয় দেখা গিয়েছিল সেগুলো চাষ করে পুকুরের চাষের মাছ উঠেছে। তো রুই, কাতলা যতগুলো বড় মাছ রয়েছে সবগুলোই গড় পড়তায় 400 থেকে 450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সিলভার কাপ বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। অন্যান্য যে মাছ রয়েছে অর্থাৎ ছোট রুই, কাতল যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে 300 টাকা, 250 থেকে 300 টাকা। তবে যেটি আমরা জানতে পারলাম যে পাঙ্গাস মাছ রয়েছে 180 টাকা কেজি দরে। এছাড়া যে অন্যান্য যেমন আরেকটি মাছ রয়েছে বিদেশি মাছ ব্রিগেড, সেই মাছটিও 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এখানে রয়েছে দেখা যায় সিলভার কাপ এবং অন্যান্য দেশীয় জাত, কিন্তু সবগুলোই চাষের। এছাড়া যেগুলো রয়েছে যে ওই নদীর মাছ মানুষ মনে করতো, সেই মাছগুলো দেখা যায় যে পাবদা মাছ বা তেলাপিয়া মাছ এগুলো চাষ করে আনছে। অর্থাৎ আজকে বাজার ঘুরে দেখা গেছে যে যে ধরনের মাছগুলো দেশীয় মাছ হিসেবে পরিচিত ছিল সেই মাছগুলো এখন চাষ করে আনা হচ্ছে। একেবারেই ছোট মাছ যদি দেখা
দেখা যায় তো সেগুলোর দাম অনেক বেশি, আকাশ ছোঁয়া। একদম ছোট ছোট মাছ যেগুলো ট্যাংরা, গুলশা স্থানীয় জাতের নাম পাবদা বলা হয়, সেই মাছগুলো 500 থেকে 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং যে মলা মাছ দেখতে পাওয়া যাচ্ছে যে অনেক দিন পর, সেই মলা মাছের দামও সেই আকাশ ছোঁয়া, 6 থেকে 700 টাকা কেজি দর। তো সাধারণ মানুষ যারা মনে করছেন যে দেশি মাছ খুব সুস্বাদু, একদম হাওড় অঞ্চল এবং মিঠাপানির যে এই নেত্রকোনা অঞ্চলে অনেক উৎস রয়েছে, সেখান থেকেও তো সেই তারা দেশীয় মাছটি পাচ্ছে না, তাদেরকেও কিনে খেতে হচ্ছে, যে চাষের মাছ নিতে হচ্ছে। তো মূলত এখানকার যে বাজারের যারা ছিলেন তারা যেটি বলছেন যে মাছ এক হচ্ছে সামনে ঈদকে কেন্দ্র করে এই মাছের মজুত করা হচ্ছে, এই জন্য হয়তো যে মাছের দরটা অনেকটা বেশি বলে তারা ধারণা করছেন, যে ঈদের জন্য মাছটাকে মজুত করার কারণে এই মাছের দামটা একটু অনেক বেশি আগের তুলনায়, গত সপ্তাহের তুলনায় হয়তো বা 1.5 গুণ হয়ে গিয়েছে। তো নেত্রকোনা জেলার যে জয়ের বাজারে মাছের সর্বশেষ খবর জানাচ্ছিলাম। এই ছিল আমার কাছে আজকের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নেত্রকোনায়। অবৈধভাবে ভারতের পাচারের সময় চুয়াডাঙ্গায় 5টি স্বর্ণের বার সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। ভারতে অবৈধভাবে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অবস্থান নেয় দামুড়হুদা ডুগডুগি কলোনি পাড়া এলাকায়। এ সময় বাপ্পি নামে মোটরসাইকেল আরোহীকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দিলে তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবির টহল দল ধাওয়া করে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে 5টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন প্রায় 600 গ্রাম, বাজার মূল্য 1,21,00,000 টাকা প্রায়। সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যার 2 বছর পর পুকুর থেকে তাদের কঙ্কাল উদ্ধার করেছে সিআইডি। এ ঘটনায় নিহত নারীর 2 সৎ ছেলে ও 1 নাতিকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে জয়গ্রামের আবু আমিনের বাড়ির পুকুর থেকে ভ্যাকুয়াম মেশিন দিয়ে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়। সিআইডি সূত্র জানায়, পারিবারিক সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে 2024 সালের জানুয়ারিতে কমলা বেগম ও তার শিশুপুত্র নোমানকে হত্যা করে সৎ ছেলে রাজু, সাগর ও নাতি টিপু। তখন শুকনো মৌসুম থাকায় লাশ গুম করতে তাদের বিবস্ত্র অবস্থায় পুকুরে মাটি চাপা দেওয়া হয়। দীর্ঘ তদন্তের পর গ্রেফতার হওয়া সৎ ছেলে রাজু, সাগর ও নাতি টিপুর দেয়া তথ্যের ভিত্তিতে পুকুর থেকে ভ্যাকুয়াম মেশিন দিয়ে মা ছেলের কঙ্কাল উদ্ধার করা হয়। এদিকে জড়িতদের শাস্তির দাবিতে স্থানীয়রা বিক্ষোভ করেছেন। নরসিংদীতে ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় এক যাত্রী বজ্রপাতে নিহত হয়েছেন। বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি নোয়াখালী যাচ্ছিল। ট্রেনটি নরসিংদীর পলাশে ঘোড়াশাল ব্রিজ অতিক্রমের সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় ট্রেনের ছাদে থাকা সজীব সরকার বজ্রপাতের ছাদেই নিহত হন। ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে থামার পর ছাদ থেকে মরদেহ নামানো হয়। নিহত সজীব রায়পুরা উপজেলার পলাশতুলি এলাকার বাসিন্দা ছিলেন। মামলায় কাঁকড়া ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে নারীসহ 11 জনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। এ সময় ওমর নামে এক যুবককে তুলে নিয়ে গেছে ওই সন্ত্রাসীরা। স্থানীয়রা জানান, উলুবুনিয়া গ্রামের কাঁকড়া ব্যবসায়ী লিটন গাজীর কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল সশস্ত্র সন্ত্রাসী দল। এর আগে তারা ওই ব্যবসায়ীর কাঁকড়া লুট করে নিয়ে যায়। এরপর আবারও চাঁদা দাবি করে। এক পর্যায়ে পুলিশের কাছে অভিযোগ দিলে ক্ষিপ্ত হয় ওই চক্রটি। এরই জেরে রোববার রাতে দেশীয় অস্ত্র নিয়ে লিটনের বাড়িতে হামলা চালায় তারা। অপহরণ করে নিয়ে যায় তার ছোট ভাই ওপরকে। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নারীরা যেন রাত 12টা পর্যন্ত নির্বিঘ্নে নিরাপদে চলাফেরা করতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করবে বলে জানিয়েছেন নরসিংদী 1 আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। রোববার বিকেলে নরসিংদী সদর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মা বোনদের যেন নিরাপত্তা, তারা রাত্রে 12টা 1টার সময় একা একা ঘরতে বেরিয়ে তারা যে কোনো কাজে যাবে, বেড়াইতে যাবে, তারা তাদের দিকে কেউ ফিরেও তাকাবে না।
এরকম সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই। তাই আজকে এই দর্শক এবং মাদকের বিরুদ্ধে আমাদের জিহাদ, সারা জিহাদ প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে তাদেরকেও জবাবদিহি করতে হবে।